আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো একজন মানুষকে যেদিন এলজিআরডি মন্ত্রী করা হলো, সেদিনই আমরা ধারণা করেছিলাম আসলে ধান্দাটা কি, পরিকল্পনাটা কি। মানে ট্রেডিশনালি বাংলাদেশে সরকারি দলের সবচেয়ে সিনিয়র সদস্য, মানে প্রধানমন্ত্রীর বাইরে এলজিআরডি মন্ত্রী হতেন সাধারণত সাধারণ সম্পাদকরা। ওবায়দুল কাদের একজন ব্যতিক্রম ছিলেন, কারণ শেখ হাসিনা যেহেতু উন্নয়নকে তার প্রধান ফ্ল্যাগশিপ করার চেষ্টা করেছেন, তাই যোগাযোগ বা যাক মানে রোড এবং ব্রিজ ইনফ্রাস্ট্রাকচারের মন্ত্রী হিসেবে ওবায়দুল কাদেরকে রাখা হয়েছিল। কিন্তু এত বড় একটা মন্ত্রণালয়ের দায়িত্ব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ওনার তো যুবকরা ছিলই, সাথে এটা যখন যুক্ত হলো তখন এই আলাপটা এসছে। আমরা দীর্ঘদিন থেকে জানতাম কুমিল্লাতে তার নির্বাচনী এলাকাতে তিনি জনগণের টাকা, রাষ্ট্রের টাকা খরচ করে তার নির্বাচনী ক্যাম্পেইন করছেন, নির্বাচনী প্রতিশ্রুতি আগেই পূরণ করছেন, মানে বিভিন্ন প্রকল্প নেওয়ার মাধ্যমে। এই আলাপ আমরা করেছি, তিনি এই কাজটা করতে পারেন কিনা। যাই হোক, আমরা আসবো বিস্তারিত এই আলাপে। এখন একেবারে ক্রুড ইনফরমেশন সহ প্রথম আলো একটা রিপোর্ট করেছে, আপনারা দেখেছেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ রিপোর্ট। শুধু এলজিআরডি মন্ত্রী না, ক্যাবিনেট সেক্রেটারিও এর মধ্যে তার জেলার জন্য করছেন। আমি জানি না উনিও নির্বাচন করতে যাচ্ছেন কিনা। যাই হোক, তথ্যটা এরকম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার জেলা কুমিল্লার সড়ক ও অন্যান্য গ্রামীণ অবকাঠামো মেরামত ও উন্নয়নে ২,৪০০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সবচেয়ে বেশি বরাদ্দ হচ্ছে আসিফ মাহমুদের নিজ উপজেলা মুরাদনগরে ৪৫৩ কোটি টাকা। একটা উপজেলায় ৪৫৩, এই ৪৫৩ সংখ্যাটা মাথায় রাখুন। আমি পরে এই রিপোর্ট থেকে কয়েকটা জিনিস পড়ব, আপনারা তখন মেলাতে পারবেন। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ হচ্ছে এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর উপজেলা দেবিদ্বারে ৩৩৮ কোটি টাকা। হাসনাত আবদুল্লাহরও নির্বাচনী কাজ করে দেয়া হচ্ছে। যথেষ্ট তথ্য এখানে নেই, আমি নিশ্চিতভাবে বলতে পারি পটেনশিয়াল যতজন ক্যান্ডিডেট আছে এনসিপির, তাদের খুব বেশি নাই, প্রত্যেকের নির্বাচনী এলাকাতে এই ঘটনাটা ঘটছে, আমি নিশ্চিত এটা। একই পথে হেঁটেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদও। তার জেলা সাতক্ষীরায় এলজিইডি নিচ্ছে ২,১৯৮ কোটি টাকার প্রকল্প। তিনি নিজে ভূমিকা রেখেছেন, বলা হচ্ছে অতীতে কোনো জেলায় এককভাবে এত বড় প্রকল্প নেওয়া হয় নাই। তিনি মানে এই যে দুই জেলার কথা বলা হচ্ছে, দুই জেলার চাইতে বহু খারাপ রাস্তা আছে। কুড়িগ্রাম জেলার ৭০% উপজেলা সড়কই খারাপ, এটা তারাই বলছেন। ৮০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছিল, ৪০ কোটি টাকা দেয়া হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে। যখন জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে তথ্য চাওয়া হয়েছিল, তাকে ফোন করা হয়েছে, ধরেননি, তিনি তাকে মেসেজ দেওয়া হয়েছে, তিনি সেটা রিপ্লাই করেননি। আমরা বুঝতে পারি কেন। কিন্তু জনাব শেখ আব্দুর রশিদ মন্ত্রিপরিষদ সচিব কথা বলেছেন, তিনি বলেছেন সাতক্ষীরায় নেওয়া হয় নাই, বিভিন্ন সময়ে গত সরকারের নেতিবাচক মনোভাব ছিল, রাস্তাঘাটে কষ্ট পায়, কিন্তু এত বেশি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে তিনি জানতেন না। সাতক্ষীরার বেশ কিছু এলাকা জামাত প্রবণ, আমরা জানি, সেই কারণে আওয়ামী লীগের কিছু নেগেটিভ অ্যাটিটিউড ছিল, এটা এক ধরনের যৌক্তিকও মনে হয়। কিন্তু খুব মজার ব্যাপার হচ্ছে, প্রথম আলোই বলছে এলজিইডি হিসাবে সাতক্ষীরার চেয়ে বেশি খারাপ রাস্তা হলো নোয়াখালী, চুয়াডাঙ্গা ও কুড়িগ্রামে। তো তাহলে সাতক্ষীরার চাইতেও বেশি খারাপ জায়গায় বরাদ্দ না দিয়ে সাতক্ষীরায় বরাদ্দ দেওয়া হয়েছে শুধুমাত্র একজন ব্যক্তির প্রভাব বিস্তার করেছেন বলে। আমি আবারও বলছি, মন্ত্রিপরিষদ সচিব কি নির্বাচন করবেন? আমরা সব খুব কেয়ারফুল থাকবো এই ব্যাপারে। নাকি জামাতের এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড করানো হচ্ছে যাতে জামাত এখানে ভালো করে, জামাতের লোকজনকে ইনভলভ করে, যাতে মনে হয় জামাত এই কাজগুলো করছে। আমাদের আরেকটু যদি অনুসন্ধানী রিপোর্ট আসে ভালো হবে। গত সরকার, কুমিল্লা ইজ প্রিভিলেজ, গত সরকারের এলজিআরডি মন্ত্রীও কুমিল্লার ছিলেন এবং লোটাস কামাল ছিলেন, সেখানেও বিরাট বিরাট প্রকল্প ছিল এবং সেগুলো সমানে চলছে এখনো। আবার এবারও কপাল গুণে কুমিল্লার এলজিআরডি মন্ত্রী হয়, আবার একই রকম সুবিধা তারা পাচ্ছেন। মজার ব্যাপার সেটা হচ্ছে এই যে প্রকল্পগুলো চলছে, সেখানে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হয়ে কাজ করছেন। আমি একটু পড়ি। এখানে ব্যাপারটা এরকম
যত বরাদ্দ হচ্ছে, বিএনপির যুগ্ম আহ্বায়ক অভিযোগ করছেন সরকারের টাকা যেখানে যাচ্ছে সেখানে অনুষ্ঠানে উপদেষ্টার চাচাতো ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলার আহ্বায়ক ওবায়দুল সিদ্দিকীকে রাখা হয়েছে। তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলছেন, উপদেষ্টা আপনাদের উপহার দিয়েছে, আপনারা আগামী দিনে উপহার দিকে খেয়াল রাখবেন, এটা বিএনপি বলছে। তারপর ওবায়দুল সিদ্দিকীর সাথে কথা বলা হলো, তখন তিনি বলছে বরাদ্দ ছিল, বরাদ্দ তিনি দিচ্ছেন, তিনি বলছেন কোথাও ব্যক্তিগতভাবে উন্নয়ন করে দিয়েছেন, এই ধরনের কথা বলেননি। কিন্তু এটা ফ্যাক্ট, এটা এখানে ক্লিয়ার যে তার চাচাতো ভাই এখানে যাচ্ছেন। উনি আরও বলেন, মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার চাচাতো ভাই, আমি কোথাও রাস্তাঘাট স্থাপন উদ্বোধনের সময় আসিফ মাহমুদের নির্বাচনের ইঙ্গিত দিয়ে কথা বলেছি, এই দাবি ভিত্তিহীন, বিএনপির লোকেরা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরের কমিটিগুলো নিষিদ্ধ হলেও তিনি ওইখানে ছিলেন, এতদিন ধরে তিনি ওখানে ছিলেন না উদ্বোধনের সময়, কার্যক্রমের সময় এই কথা তিনি বলেননি বা এই দাবি করেননি। আমরা এভাবে যদি খেয়াল করি, যে বলছিলাম 453, 357 এই সংখ্যাগুলো মনে রাখতে, গত অর্থ বছরে মানে এই বরাদ্দ যে হচ্ছে একটা উপজেলায়, মানে পুরো জেলায় 2000 এত কোটি টাকা, একটা উপজেলায় মানে উপদেষ্টার উপজেলায় 450 কোটি টাকা, হাসনাত আবদুল্লার উপজেলায় 350 কোটি টাকা, এই ধরনের ক্ষেত্রে যেটা হয়েছে, সেই জায়গায় আমরা যদি বলি দেশের অবস্থা কি, সবচেয়ে কম বরাদ্দ পেয়েছিল গত অর্থ বছরের মধ্যে পিরোজপুর 13 কোটি, খাগড়াছড়ি 14 কোটি, ঝালকাঠি 15 কোটি, রাঙামাটি 16 কোটি, কক্সবাজার 16 কোটি, জয়পুরহাট 17 কোটি। মানে একটা গোটা জেলা 20 কোটি টাকাও বরাদ্দ পায়নি সর্বোচ্চ এই এতগুলোর মধ্যে। 13 কোটি দিয়ে শুরু, 17 কোটি দিয়ে শেষ। আর একটা উপজেলায় 450 কোটি টাকা বরাদ্দ হয়। আমরা ইত্রামির কথা বলি না, এগুলোই ইত্রামি। এবং এই ইত্রামি ডক্টর ইউনূস হতে দিচ্ছেন। যখন বড় প্রকল্প পাস হয়, একটা জেলার জন্য বিশেষ প্রকল্প 2000 কোটি টাকা, 50 কোটি টাকার বেশি যখন কোনো প্রকল্প হয়, সেই প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয় থেকে পাস হয় না। এটা একনেক ইসিএনসি এক্সিকিউটিভ কমিটি বসে, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের, এটা চেয়ার করেন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী থাকলে প্রধানমন্ত্রী। সো প্রধান উপদেষ্টার প্রশ্রয়ে এই ঘটনাগুলো ঘটছে। দীর্ঘদিন থেকে বলছি, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটার পর একটা যেসব কাজ করে বেড়াচ্ছেন, এটাতে সরকারের ইমেজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আমরা কখনোই দেখিনি ডক্টর ইউনূসের মধ্যে ন্যূনতম ভাবাবেগ বা ভাবান্তর আছে। সাক্ষাৎকার দিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান আমাদেরকে ডক্টর ইউনূসকে তিনিই ফোন করেছিলেন। এটা কি সেই কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ করছেন ডক্টর ইউনূস? প্রশ্ন আমরা করতে চাই। এবং এইরকম একজনকে যেদিন এলজিআরডিতে নিয়েছেন, সেদিন কি ডক্টর ইউনূস জানতেন না এটার উদ্দেশ্য কি? তিনি কি সেই উদ্দেশ্যের পার্ট নন? এই প্রশ্নগুলো করতে হবে। জেনে শুনে তাকে নেওয়া হয়েছে এই কাজগুলো করার জন্যই। তিনি বেছে, আমি আবারও বলছি, শুধু হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ নন, পটেনশিয়াল যারা নির্বাচন করতে চান এনসিপির, তাদের প্রত্যেকের উপজেলার একটা খোঁজ করলেই দেখা যাবে সেগুলোতেও একই ঘটনা ঘটছে। জনগণের টাকা দিয়ে সরকারে বসে নির্বাচনী কাজ করছেন এবং এই ডিসপ্যারিটি করছেন। 13 কোটি টাকা একটা জেলায় বরাদ্দ হয়, আর একটা উপজেলায় 450 কোটি টাকা বরাদ্দ হয়। আবারও বলছি, এটা ইত্রামি, এবং ইত্রামির প্রশ্রয় ডক্টর ইউনূস দিচ্ছেন। এখনো তারা উপদেষ্টা হয়ে, মন্ত্রী হয়ে বসে আছেন। এই সরকারের নিরপেক্ষতাকে তো প্রশ্নের মুখে ফেলছেই, এই সরকারের সদিচ্ছাকেও প্রশ্নের মুখে ফেলছে। ডক্টর ইউনূসের এনসিপির প্রতি বায়াস আছে, আমি জানি, কিন্তু আমি বিশ্বাস করি না নির্বাচনে তিনি এনসিপির হয়ে চুরি করতে কাউকে প্রলুব্ধ করবে। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো অত্যন্ত অনৈতিক, অন্যায়, এবং তিনি সেটা সহ্য করছেন। আমাদের সামনে অনেক ন্যায়ের কথা, নীতির কথা তিনি বলেন। আমি আশা করি নিজ দেশে, বাইরেও বলেন, প্রচুর ওনার বক্তব্য শোনার জন্য বসে থাকেন। এই মারাত্মক বৈষম্য দেশে বসে বসে করা হয়। সকল বৈষম্য বিরোধী আন্দোলন ছিল শেখ হাসিনা পতনের, এটা বৈষম্যের বিরুদ্ধে নাকি দাঁড়িয়েছিলেন। এই সব উপদেষ্টারা বৈষম্য বিরোধী কথা বলে রাস্তায় নেমেছিলেন। এখন করছেন ইত্রামো, ইয়াস, চরিত্র দেখিয়ে দিচ্ছেন। আসলে আদতে একই মানুষ, শেখ হাসিনাই হয়ে উঠছেন সবাই। শেখ হাসিনার গোপালগঞ্জের কথা মনে উঠলো,
বাংলাদেশের ঢাকা এবং চিটাগংয়ের পর এডিপি বরাদ্দ তৃতীয় সর্বোচ্চ হতো গোপালগঞ্জে। এবং আমি একটা কলামে লিখে দেখিয়েছিলাম গোপালগঞ্জে আই রিপিট, গোপালগঞ্জের টোটাল জিডিপির বরাদ্দ, মানে জিডিপির তো না, মানে উন্নয়ন বাজেটের বরাদ্দ, জিডিপির না, ইনফ্যাক্ট আমি ভুল বলেছি শুরুতে, আমাদের যে এডিপির বরাদ্দ, ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রামের যে বরাদ্দ, সেটা গোপালগঞ্জ জেলার বরাদ্দ রংপুর বিভাগের 8টা জেলার সম্মিলিত বরাদ্দের চেয়ে বেশি। অথচ রংপুরে বাংলাদেশের সবচেয়ে গরিব, সর্বোচ্চ গরিব 10টা জেলার 6টাই রংপুর বিভাগে। শেখ হাসিনা যে ইত্রামি করতেন, ঠিক সেই ইত্রামি করছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবং ডক্টর ইউনূসের সামনে বসে, ডক্টর ইউনূসের প্রশ্রয়ে বৈষম্যের কথা, বৈষম্য বিরোধী কথা কত শুনলাম। বন্ধ হবে না। ডক্টর ইউনূসের ব্লাইন্ডনেস দূর হবে বলে আমি আসলে কোনোভাবেই বিশ্বাস করি না। এসব পদক্ষেপ সহ সব কিছুর জন্য বহু আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ক্যাবিনেট থেকে বের করে দেওয়া উচিত ছিল। ক্যান্টনমেন্টে হাসনাত আব্দুল্লাহ নিষিদ্ধ, ক্যান্টনমেন্ট কি সিগন্যাল দিচ্ছে? আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন নিশ্চয়ই খেয়াল করেছেন, গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান সেফা সালার 24-এর গণ অভ্যুত্থান বলছি, তাদের ভাষায় যেটিকে তারা গণ অভ্যুত্থান বলে, সেই গণ অভ্যুত্থানের সেফা সালার হাসনাত আব্দুল্লাহ আজকে ফেসবুকে খুব সংক্ষিপ্ত আকারে একটা পোস্ট দিয়েছেন ইংরেজিতে। তিনি লিখেছেন, কিপ অ্যান আই অন দ্য নর্থ, গন টু কোয়াইট টু ফাস্ট। উত্তরের দিকে নজর রাখুন, খুব শান্ত, খুব দ্রুত। হঠাৎ হাসনাত আব্দুল্লাহ এমন একটা পোস্ট দিলেন কেন? কি হচ্ছে, কি হতে যাচ্ছে? ইঙ্গিতপূর্ণ পোস্ট, সরাসরি কিছু বলছেন না, কিন্তু ইঙ্গিতপূর্ণ। উত্তর বলতে তিনি ক্যান্টনমেন্টকে বোঝাচ্ছেন, ক্যান্টনমেন্টের দিকে নজর রাখতে বলছেন। ক্যান্টনমেন্টে কি ঘটলো এমন হঠাৎ করে? আমরা নানা রকম কানা ঘোষা শুনি যে পরিবর্তনের শব্দ 1 বছর ধরেই পাচ্ছি, আপনাদেরকেও বলছি, কিন্তু কোনো পরিবর্তন নাই, আমরা বিরক্ত। আমাদেরকে যারা এই শব্দগুলো শোনায়, আমরাও তাদের উপর বিরক্ত। আপনাদেরকে আমরা বলি, আপনারাও আমাদের প্রতি বিরক্ত হন। কিন্তু ক্যান্টনমেন্টে একটা নাটকীয় ঘটনা ঘটেছে এই মুহূর্তে, যে মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের বাইরে আছেন, মালয়েশিয়াতে আছেন। তিনি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনা প্রধানদের বৈঠক, সব এই যে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের 12-14টা যে দেশ আছে, সব দেশগুলোর সেনা প্রধানরা এই মুহূর্তে মালয়েশিয়ায় বৈঠক করছেন। গত 22 সেপ্টেম্বর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেখানে গেছেন এবং বিভিন্ন অসমর্থিত সূত্র বলছে যে ভারতীয় সেনা প্রধানের সাথেও ওয়াকারুজ্জামানের বৈঠক হয়েছে। আমার অবশ্য কোনো পত্র পত্রিকায় এটি নজরে পড়েনি, কিন্তু বৈঠক হয়েছে এমনটা শোনা যাচ্ছে। যেটি হোক, সেটি সেনাপ্রধান তিনি বৈঠক করছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানদের সাথে সম্মেলনে যোগ দিয়েছেন। স্বাভাবিকভাবেই 1-to-1 বৈঠক হবে, এটা খুব স্বাভাবিক, অস্বাভাবিকতার কিছু নেই। তিনি ফিরবেন আজ বাদ পরের দিন, অর্থাৎ আগামী শনিবার 27শে সেপ্টেম্বর। কিন্তু এর মধ্যে সেনাপ্রধান 22 তারিখে গেলেন, আর 23 তারিখে ক্যান্টনমেন্টে একটা নাটকীয় ঘটনা ঘটেছে। নাটকীয় ঘটনাটা হলো যে গত 23শে সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসে এনসিপির প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহর প্রবেশ নিষিদ্ধ করে সেনাবাহিনীর সামরিক পুলিশ বা মিলিটারি পুলিশ বা এমপি। পূর্ববর্তী সিদ্ধান্তের অংশ হিসেবে নগরীর অন্যতম নিরাপদ অঞ্চলে নিষিদ্ধ করা হয়েছিল। কচুক্ষেত এলাকার কাছে মিরপুর গেটের দিকে আব্দুল্লাহ যখন ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা করেন, তখন এই অপ্রীতিকর ঘটনা ঘটে। বাংলাদেশ সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, সামরিক পুলিশের রক্ষীরা তাকে সংবেদনশীল এলাকায় প্রবেশ করতে বাধা দিলে একটি সংক্ষিপ্ত বাঘ বিতণ্ডা শুরু হয়। ক্যান্টনমেন্টের দ্বিতীয় প্রবেশ পথ হলো দক্ষিণের জাহাঙ্গীর গেট। এরপর আব্দুল্লাহ কয়েকজন সেনা কর্মকর্তার সাথে মোবাইল ফোনে কথা বলার জন্য খানিকটা পিছিয়ে যান, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি।
মিলিটারি পুলিশ বা এমপি রক্ষীরা তাদের অবস্থানে অটল থাকেন। আব্দুল্লাহ স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়ার আগে প্রায় 20 মিনিট সেখানে ছিলেন। ওয়াকিবহাল সূত্র জানিয়েছে যে তিনি কোনো সেনা কর্মকর্তার সাথে দেখা করার জন্য প্রবেশ করতে যাননি, বরং তুলনামূলকভাবে খানিকটা যানজটমুক্ত এলাকা হওয়ায় ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে তিনি অন্য কোনো গন্তব্যে পৌঁছাতে চেয়েছিলেন। এই সংবাদটি বাংলাদেশের কোনো গণমাধ্যমে নেই। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের ভারতের বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দী নর্থ ইস্ট নিউজে দিয়েছে। নর্থ ইস্ট নিউজ সম্ভবত হাসনাত আব্দুল্লাহর সঙ্গে ফোনে যোগাযোগ করবার চেষ্টা করেছে, কিন্তু হাসনাত আব্দুল্লাহর কোনো সাড়া পায়নি। তবে হাসনাত আব্দুল্লাহ পাবলিকলি আজকে সোশ্যাল মিডিয়ায় এসে ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্যান্টনমেন্টের দিকে নজর রাখতে বলেছেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত মার্চে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে সরাসরি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিশানায় নিয়েছিলেন এবং নিয়ে বলেছিলেন যে জেনারেল ওয়াকারুজ্জামান একটা রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চায়, এবং সেটি নিয়ে দেশে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এবং সেনাবাহিনী হাসনাত আব্দুল্লাহর সেই ফেসবুক পোস্টের পাল্টা বিবৃতি দিয়ে সেনাবাহিনী অস্বীকার করে যে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য হাসনাত আব্দুল্লাহ বা অন্য কোনো ছাত্র বা সমন্বয়কদের কোনো চাপ দেওয়া হয়নি। হাসনাতের দাবি অস্বীকার করে সেনাবাহিনী বলেছিল যে জেনারেল জামানের সাথে বৈঠক আব্দুল্লাহ এবং সার্জিস আলমের উদ্যোগে হয়েছিল। এই তারপর থেকে সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে সেনাপ্রধান ছাড়া অন্যান্যদের সাথেও হাসনাতদের যোগাযোগ যথেষ্ট শিথিল হয়ে যায় বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে হাসনাতকে সেনাবাহিনী বা সেনা ক্যান্টনমেন্টে প্রবেশ করতে দেওয়া হলো না। আপনারা জানেন যে কেউ যদি কচুক্ষেত দিয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে জাহাঙ্গীর গেট দিয়ে আসে, এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত, যে কেউ যেতে পারে, কোথাও কোনো বাধা দেওয়া হয় না। আবার জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে কচুক্ষেত দিয়ে বের হওয়া যায়, এটি মানুষ সাধারণত করে। কিন্তু হাসনাত আব্দুল্লাহকে বাধা দেওয়া হলো কেন? হাসনাত আব্দুল্লাহ কি তাহলে ক্যান্টনমেন্টে নিষিদ্ধ হলেন? ক্যান্টনমেন্ট কি বিশেষ কোনো সিগন্যাল দিল? এবং আজকে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে আলাদা করে জানান দিলেন যে উত্তরে নজর রাখতে। উত্তরে কি কোনো পরিবর্তন আসছে? আমরাও বিভিন্ন সময় বিভিন্ন কানাঘষা শুনছি যে পরিবর্তন হতে হবে। সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে আলাপ আছে, অবসরপ্রাপ্তদের মধ্যে আলাপ আছে যে একটা পরিবর্তন আসতে হবে। কারণ সেনাবাহিনী দীর্ঘদিন প্রায় 1 বছরের বেশি সময়, প্রায় 13-14 মাস মাঠে আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, এবং এতে করে সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে, ইতিমধ্যে বিতর্কিত হয়েও গেছে। আপনারা কদিন আগে একজন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়ারও পোস্ট দেখেছেন, যে তিনিও একটা বক্তব্য বলেছেন যে সেনাবাহিনী দীর্ঘদিন মাঠে থাকতে পারে না, সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যাওয়া উচিত। সেনাবাহিনী কি আসলে ব্যারাকে ফিরে যাবে, কিংবা হাসনাতদের কি সহযোগিতা আর করবে না? এমনটা কি হাসনাতকে ক্যান্টনমেন্টে প্রবেশ করতে দেওয়া হলো না? এসব কি সিগন্যাল কি বহন করে? একটা পরিবর্তন নিশ্চয়ই। আমরা পরিবর্তনের গান অনেকদিন ধরে শুনছি, কিন্তু এটা একটা গুরুতর সিগন্যাল যে হাসনাতকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয়নি, এবং হাসনাত ফেসবুকে পোস্ট দিয়ে জানাচ্ছেন যে উত্তরে নজর রাখুন। এগুলো অবশ্যই সিগন্যাল বহন করে। সেনাপ্রধান এই মুহূর্তে দেশের বাইরে আছেন, ইন্দো প্যাসিফিক সেনাপ্রধানদের সাথে বৈঠকে। তিনি আগামী পরশু দেশে ফিরবেন। দেশে ফিরবার পর কি হয় আমাদের অবশ্যই নজর রাখতে হবে। আমরা নজর রাখবো। এই যে আলাপ আলোচনা চলছে যে সেনাবাহিনী দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে পারে না, আবার সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে শুনেছি আমরা যে আনুষ্ঠানিক বক্তব্যে শুনেছি যে এই সরকারকে সহযোগিতা করবে এবং আগামী নির্বাচনে সহযোগিতা করবে, নির্বাচন হলে সেনাবাহিনী ভেতরে চলে যাবে। কিন্তু তার আগেই কোনো ঘটনা ঘটে কিনা সেগুলো
দেখবার বিষয় আছে, সেগুলো দেখবার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখছি যে সামনে আসলে কি ঘটতে যাচ্ছে।